হাসিন ভাই, আপনি যদি তারেক রহমানের জায়গায় হতেন, আপনি জিয়া ভাইয়ের কোনো কথাকে কিন্তু আপনি ডিডাক্ট করতে পারতেন না, আপনি বলতে পারবেন না যে এই কথাটাকে আমি দূরে সরাই। এখন আমরা জানি এই সমস্যাগুলো তারেক রহমান এবং বিএনপি ফেস করবে। মানে তারেক রহমান, আপনার কি মনে হয় না উইদিন বিএনপি's লিডারশিপ আই ডোন্ট থিংক তারেক রহমান হ্যাজ এনি রিলায়েবল ফ্রেন্ড? আগে মায়ের কাছে কান্দে ভর করতে পারতো, মায়ের কান্দে মাথা রাইখা কান্দতে পারতো। আগে তার মা কাইন্দা কাইটা আর্মিরে কইতে পারতো যে আমার পোলা রাজনীতি করতে পারবে না, আমার পোলারে এখন তোমরা ছাইরা দাও, আমার পোলা রাজনীতির ধারে কাছেও যাবে না। এখন এই কথাটা বলার মতো তারেক রহমানের কেউ নাই। এবং আমি মনে করি না রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বউ অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি বেগম জিয়ার পজিশনটাকে ফুলফিল করতে পারবে। তাহলে তারেক রহমানের এই মুহূর্তে গুড গভর্নেন্সের জন্য তার, আমার দৃষ্টিতে তার প্রথম কাজ হচ্ছে কে তার শত্রু কে তার বন্ধু। ব্যক্তি নেতা তারেক রহমান এক কথা, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মুহূর্তে শুভাকাঙ্ক্ষী কারা হবে এটা তাকে নির্বাচন করতে হবে। কারা তারেক রহমানের জন্য বুকে বুলেট নেবে? আপনার কি মনে হয় কর্নেল হাসিন? আমি মনে করি ভাই, দেশ চালানো এই মানে এত কমিটমেন্ট বা লোকজনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসার পরে এটা দেশ চালানো চরম কঠিন, যেটা জামাতের জন্য হইতো না। তারপরে ওনাকে এখন বেছে নিতে হবে অভিজ্ঞ জ্ঞানী লোক কারা কোন কোন সেক্টরে আছে, তাদেরকে কাছে রাখতে হবে। এটা টিম ওয়ার্ক যেভাবে করেন, বাট প্রথমত উনি কোনো সিদ্ধান্ত দিবেন না আলোচনা না করে। ওনাকে বুঝতে হবে, বিশ্বাস করতে ওই লোকগুলি ভারতের এজেন্ট, এই লোকটা চায়নার এজেন্ট, এই লোকটা পাকিস্তানের এজেন্ট। হ্যান্ডেলিংটা উনি কেমনে করবেন ওনার দর্শন। তবে ওনার বন্ধু আসলে আমি কোথায় পাবো আমি জানি না এই মুহূর্তে। ওনার সবচেয়ে ভালো বন্ধু হবেন জামাতের আমির। উনি অত নিঃস্বার্থ দেশকে কাজ করবেন। অথবা আরো বলতে পারেন সাংবাদিক মাহমুদুর রহমান। এরকম জ্ঞানী গুণী লোকদেরকে আনতে হবে সাথে। গৌতম দাস, গৌতম দাসকে পাইলে উনি অন্তত একটা সঠিক সিদ্ধান্ত আসতে পারবেন। তারপরে বলবো ভাই, ওই একটা কথা, হঠাৎ যেহেতু এক্সপার্ট না, সাথে সাথে কোনো সিদ্ধান্ত দিবেন না, টাইম নেন। আম্মার মতো একটা জিনিস বলি, দেখেন শেখ হাসিনা ক্যান্টনমেন্টে আসলে ওনাকে 4 স্টার দিলে খুশি হইতেন, আর একটা 5 স্টার মতো পকেটে রাখতেন, যে ম্যাডাম বলে আর একটা স্টার লাগে টুপি পরাই দিব বা জ্যাকেট পরাই দিব। বাট এই খালেদা জিয়ার সামনে কোনো জেনারেলের জন্ম হয় নাই ম্যাডাম জ্যাকেটটা পরেন বা টুপি পরেন, এই বলার সাহস ছিল না। এই যে ব্যক্তি একটা গাম্ভীর্য, একটা যে ব্যক্তিত্ব খালেদা জিয়ার ছিল, এটা সৃষ্টি করতে হবে। এটা না করলে ডিফিকাল্ট হয়ে যাবে তার এখন দেশ চালানো। আর একটা কথা বলি, জামাত হারছে, জামাতে কিন্তু যে কজন আছে তার দলে তারা কিন্তু সাত চালক, তারা চলে যাবে না। বিএনপি যে লোকটা আছে, যদি এখন তারা মনে করছে আওয়ামী লীগকে আনবে, আওয়ামী লীগকে আনবে, বিএনপির জন্য ক্ষতি হবে, জামাতের ক্ষতি হবে না। বিএনপির যে ভোট, এটা কিন্তু তখন বিপদে পড়ে যাবে। তো তার এখন বুদ্ধি দরকার। হাসিন ভাই, আমি একটা ভিডিও দেখাবো সবাইকে, আপনারা তিনজনই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি এটার উপরে হাসিন ভাই আপনার কাছে আবার ব্যাক করব। আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন, সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত। এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে, ও রাজনীতি থেকে দূরে থাকবে। এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেই জন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না, এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত অংশগ্রহণ রাখবেন না। তারেক রহমানের যখন এই অবস্থা হয়েছে, এই অবস্থার জন্য সেনাবাহিনীর কয়েকজন জেনারেল দায়ী এবং বিএনপির বর্তমানে যারা নেতৃত্ব আছে, একেবারে সিনিয়র নেতৃত্বে, তারা দায়ী। টেবিলের নিচ দিক দিয়ে বিহাইন্ড দ্য কার্টেন তারা এই কাজগুলো করছে মঈনের সাথে একত্র হইয়া। যারা করছে ওখানে গোরখত কাব্বাস ছিল, মির্জা ফাক ছিল, আমির খসরু মাহমুদ ছিল, এবং আব্দুল্লাহ ওয়াল মিন্টুও ছিল। এখন ওই সময় তারেক রহমানকে আগলাইয়া রাখার জন্য তার মা জীবিত ছিল, তার মা ওয়াল হইয়া দাঁড়াইছিল তার ছেলেকে রক্ষা করার জন্য। তার শাশুড়িও তাকে রক্ষা করতে যায় নাই, তার বউ শালীরাও তাকে রক্ষা করতে যায় না। তার মা, তার মা নাই।
আপনি যদিও উদারভাবে বলছেন অমুককে পিক করেন, মাহমুদুর রহমান সাহেব, গৌতম দাস, এদেরকে পিক করেন, আমার অ্যান্সার না, আমি এ ধরনের অ্যাডভাইস করব না। একটা কারণে, প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি থাকে। আমি তারেক রহমানকে ঠান্ডা মাথায় একটা কথা বলবো যে আপনার কেন যেন আমার মনে হয় ইউ হ্যাভ গট এ লো সেলফ স্টিম। তারেক রহমানের একটা কথা বলি ভাই, একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট তারা কিন্তু একটা কথা বলেন, যেসব ব্যক্তিদের লো সেলফ স্টিম তারা ঘরের চাকর বাকরদের উপরে নির্ভর করে। আমি তারেক রহমানকে বলবো আপনি গৌতম দাসরেও নিয়েন না, শফিকরেও নিয়েন না, মাহমুদুর রহমানরেও নিয়েন না। আল্লাহর ওয়াস্তে আপনি আপনার লো সেলফ স্টিমটাকে একটু পুশ করেন, কারণ আপনারা তো এ ধরনের সাজেশন এখন না। জিয়া ভাই, হাসিন ভাই, মামুন ভাই, ওনার স্ক্রিপ্ট রাইটার ভালো না। সালে শিবলি ওর যে লেখে, বক্তব্য লেখে, একটা চুতিয়াটাই। ভালো বাংলা সে লিখতে পারে না, এফেক্টিভ ওয়ার্ড সে প্ল্যান করতে পারে না। গত 1.5 বছর, 2 বছর, 5 বছর আমি সাজেস্ট করতে থাকলাম এই সালে শিবলি রে বাদ দেন, ওরে দিয়ে কাজ হইতেছে না। কিন্তু সালে শিবলি কিন্তু এখনো তার পজিশনে আছে। অবাক হয়েন না সালে শিবলি যদি বিশাল একটা পজিশন হোল্ড করে। এখন এটা হইছে কেন? আমার ধারণা, এটা আমার ধারণা, আপনারা আমার সাথে দ্বিমত হইতে পারেন, ল্যাক অফ লো সেলফ স্টিম। আমি মনে করি না যে ওনার এই ক্ষেত্রে কোন ডেভেলপ করছে, নাম্বার 1। এখন আমি যদি ওনাকে এই কথাটা বলি, জিয়াউর রহমান সাহেব তার আশেপাশে সারাউন্ড করছিল সব যোগ্য মানুষের নিয়ে। আমি অ্যাডভোকেট মামুনের একটা কথার বিরোধিতা করি। অ্যাডভোকেট মামুন জগা খিচুড়ি একটা সার্টিফিকেট দিছে, শেখ মুজিব নাকি তার আশেপাশে যোগ্য মানুষে লইয়া রাজনীতি করছে। আমি শেখ মুজিবের জীবনও দেখি নাই সে প্রকৃত দেশপ্রেমিকদের নিয়ে ওইখানে আশেপাশে রাজনীতি করছে। কারণ তারও একটা জায়গায় তার ছিল দাম্ভিকতা, তার ছিল হাত ডাক, কিন্তু আশেপাশে ছিল কতগুলো বড় শ্রেণীর লোকজন। কারণ ভালো যোগ্য ডিসিশন মেকার যদি থাকতো বঙ্গবন্ধু সার্ভাইভ করে, কিন্তু ওই ডিসিশন মেকার তার আশেপাশে ছিল না। এই মুহূর্তে তারেক রহমানকে আপনি যদি সাজেশন দিতে যান, সেক্ষেত্রে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলবো, ওনার সেলফ স্টিমের উপরে যদি উনি কাজ করে এবং এখানে যদি উনি ডেভেলপ করে এবং ওনার বাবার মতো উনি যদি বলে আই এম ইন সার্চ টু পিক আপ মাই ফ্রেন্ড হু ক্যান হেল্প দিস কান্ট্রি, দেন ওনার বিচার বিবেচনায় যাদেরকে পছন্দ করে তাদেরকে নিয়েই উনি গঠন করুক। কিন্তু আমার সাজেশন একটা, বিএনপির বর্তমান সিনিয়র লিডারশিপকে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ঐক্য তৈরি সম্ভব না। ব্যক্তি উনাকে এই দায়িত্বটা নিতে হবে। এখন উনি একা কিভাবে করবে, দিস ইজ হিজ রেসপন্সিবিলিটি। ব্রিগেডিয়ার জিয়া বলছে আমরা তারে প্রাইম মিনিস্টার বানাই নাই, নির্বাচনে জিতাই নাই, তারে ব্যবসায়ী গোষ্ঠী, দুর্নীতি পরায়ণ লোকগুলো, মিথ্যাবাদী, ভণ্ড, চোর, ধর্ষক, খুনকারী এবং সেনাবাহিনীর কিছু অপরাধী অফিসাররা ওনারে নির্বাচনে জিতাইছে। উনি নিজে প্রধানমন্ত্রীর জায়গায় আসছে, উনি উনার বিড়ালের গলায় ঘন্টা ওনার নিজেরটা নিজে বাইন্দা নিছে। এখন সার্ভাইভালের জন্য ওনারে যদি আপনি সাজেশন করেন, আমি যেই কথাগুলো বললাম সব কথার সাথে আপনার একমত হওয়ার দরকার নাই। ডোন্ট ইউ থিংক হি নিড এ বেটার ফ্রেন্ড রাইট নাও টু গভর্ন দ্য কান্ট্রি, কর্নেল হাসিন? অবশ্যই প্রত্যেকটা লোকেরই দরকার। আর এনার অনেক সমস্যা রয়ে গেছে, ওনার যে সহযোগী তারা কেউ পরিবর্তন হয় নাই। আপনি নাম বলে বলছেন, আমি মনে করি ভাই দেশটা তো আমাদের, আমরা কোঅপারেট করবো, ওনাকে ভালো সাজেশন দিব। তবে আমাদের কথা হলো জনগণের সাথে থাকা উচিত। এই যে মনে করেন আওয়ামী লীগকে যে পুনর্বাসন করতে যায়, তার ভোট থেকেই কাটা যাবে। এবং একটা সময় যে আসে নির্বাচনে সৃষ্টি হয়, তখন বিএনপি কিন্তু থাকতে পারবে না। তার যে বন্ধুগুলির কথা বলছেন, এরাই তার বিএনপি প্রধান শত্রু। আমি মনে করি আচ্ছা হাসিন ভাই, আমি একটু আমার কথায় বেয়াদবি নিয়েন না। আপনার মনে হয় না তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী বিএনপির চেয়ে জামাতের মধ্যে বেশি আছে? অবশ্যই। কি বলেন, জামাতে যদি আগলে রাখছে বিএনপি কে, নাকি বিএনপির লোক মারা গেছে কখনো? 10 টাকার সময় দেখেন,
জামাত নিঃস্বার্থ, আপনি অবাক হবেন, আজকে আমরা কথা বলতেছিলাম স্যার সহ, যে বলতেছিল জামাতের সিস্টেম, আমাদের স্যার খরচ প্রায় 30 লাখ করছে মাত্র নির্বাচনে, বাতিন স্যার, বাকিটা নিজ দলের লোকরা করছে, অন্যান্য জায়গায় করছে। এবার বলেছে জামাতে যদি কোনো টাকা নাও থাকে তারা নির্বাচন করার সক্ষমতা রাখে, কারণ দল তাকে সাপোর্ট করে। জামাত দেশকে ভালোবাসে, যে কথাই 71 ন্যারেটিভ চলবে না তো। বিএনপি তো সেটা নাই। বিএনপিকে যে টাকা দেয় বিনিময়ে কিছু প্রত্যাশা নিয়ে টাকা দেয়। ভালো মানুষ চিনতে গেলে উচিত তারেক সাহেবের কাউকে, যারা যারা উনি সিলেক্ট করছেন এই ভালো লোক, তাদেরকে ডিপ্রাইভ করুক, দেখবেন তার চরিত্র, আসল চরিত্র বেরিয়ে আসবে। ওকে, যদি একটা চরিত্র থাকে, আমি একটু আর কোনো solution Okay. নাই। আমি জিয়া ভাই আপনার কাছে আসছি। মামুন ভাই আমাকে একটা কথা বলেন, তারেক রহমানের বন্ধু, সত্যি বন্ধু, আপনি কি মনে করেন তার দলের মধ্যে না দলের বাইরে? অ্যাডভোকেট মামুন। এখন দলের মধ্যে তার দলের বাইরে যাই বলেন না কেন, ম্যান ইজ নন বাই দি কোম্পানি হি কিপস। আমি অধিকাংশ সময় যাদের সাথে আমি থাকি তারা আমাকে প্রভাবিত করে, কেউ কাউকে প্রভাবিত করে তা হয় না। এখন এখানে আমি একটু বলতেছি, সরদি সাহেব যখন কি প্রধানমন্ত্রী হলেন তখন পার্টি নেতাদেরকে উনি প্রশ্রয় দিতেন না, কয় যাও যাও কাজ করো। হ্যাঁ, এখন পার্টি ইন পাওয়ার, হি ওয়াজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। শেখ মুজিবকে বলা হয়তো ব্যাড অ্যাডমিনিস্ট্রেটর। যাই হোক, আপনি আমাকে তো বললেন আমি শেখ মুজিবের পার্সোনাল, আমাদের ফ্যামিলির সাথে পরিচয় ছিল, আমি কিছু ভালো দিকগুলো জানি। সব ব্যাপারে যে সে করে নাই সেও চাটুক দ্বারা পরিচালিত হচ্ছে। তবে একটা কথা যেটা নাকি আপনি বললেন যে উইনস্টন চার্চিল সে বলতো আই বলে যে আই ওয়ান্ট ক্রিটিক নট ফ্ল্যাটারার্স। তো এই একটা ব্যাপারই আমাদের দেশের নেতারা ক্ষমতায় যাওয়ার পরে চারিদিকে চাটুক দ্বারা পরিবর্তিত হয়, বুঝতে পারছেন না? এই মেসেজটা যদি তারেক জিয়া বুঝে যে আমি এখন ক্ষমতায় আছি, দায়িত্বে আছি, তোমরা সব চলে যাও, যে যার কাজ করো, আমাকে ডিস্টার্ব করবো না। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের দেশে আমলা দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের মন্ত্রী এমপিরা। এমপিদের কাজ কি? এমপিদের কাজ হলো দেশের সংবিধান রচনা করার জন্য ডিবেট করবে, আলোচনা করবে, সবাই শুনবে। এই দুইটা কাজ যদি ভাগ করে দেওয়া হয়, আর সেক্রেটারিয়েটে যতগুলো আগের সেট আপ যদি চেঞ্জ করে, উনি যদি যেটা আপনি শুরু যেটা বলছেন এক কথা, যে আপনি ওই যে প্রিন্স, যেমন যে প্রিন্সের যে বইটা লিখছিল আপনার, যে কি নাম জানি নাম, Clausewitz, না না Karl von Clausewitz. আচ্ছা। He wrote the book, The Prince. হ্যাঁ, তো ওইখানে যে বলছিল ম্যাকিয়াভেলির প্রিন্সের, যেটা ম্যাকিয়াভেলি, আচ্ছা, হ্যাঁ। ম্যাকিয়াভেলি প্রিন্সের যেটা ক্যারেক্টার ছিল যে হ্যাঁ। রাজাকে সিংহের মতো শক্তিশালী হতে হবে এবং সিগালের মতো ধূর্ত হতে হবে। তো কাজেই এইখানে যদি তারেক জিয়া যদি আমাদের আজকে আলোচনার মধ্যে, আমরা তো ক্ষুদ্র জ্ঞানী লোক, যতটুকু অভিজ্ঞতা আছে, যদি আমাদের কথা শুনে, ওনার ক্ষতি হবে না, লাভই হবে। কারণ আমরা পাওয়ার হাঙ্গার না, আমরা পাওয়ারের ধারে কাছেও যেতে চাই না, ছিলাম অনেক কাছে ছিলাম, যাব না। এখন আপনারা যারা দীর্ঘদিনের আন্দোলনের মামুন ভাই থামেন, একটা কথা আপনাকে বলি। তারেক রহমান এমন কিছু লোকজনের দ্বারা সারাউন্ডেড, যারা তারেক রহমানকে বলে আপনি সিংহ পুরুষ, আপনি দেশ নায়ক, আপনি বোনাপার্ট নেপোলিয়ন। এখন একটা কথা আপনাকে বলি, একটা ঐতিহাসিক একটা উদাহরণ দেই, আপনারা তিনজনেই হয়তো জানেন, ভুল হলে আমাকে কারেক্ট করেন। এম্পারার হাইলি সেলাসি তার দুঃশাসনকে কন্টিনিউ করার জন্য ইথিওপিয়ায় মানুষের মধ্যে ছড়ানো হইল যে উনি আল্লাহর পাঠানো, অর্থাৎ ভগবানের পাঠানো, উনি একজন প্রতিনিধি। উনি রাতের বেলায় সিংহ হইয়া যান, সিংহ হইয়া উনি রাস্তায় ভ্রমণ করেন, এবং ইথিওপিয়ানরা এটা বিশ্বাস করা শুরু করলো। এখন একটা চুটকি আছে ইথিওপিয়ায়, চুটকিটা কি জানেন? রাস্তাঘাটে নেকড়ে হাঁটতো, হাইটা বাচ্চা কাচ্চাদের কামড় দিত। এখন লোকজন কয় হাইলি সেলাসি সিংহ হইয়া ঘুরে, তো শ্রীগাল রে মারে না কেন? শ্রীগাল তো বাচ্চা লইয়া যায়। পরবর্তীতে দেশে যখন খরা শুরু হইল, দুর্ভিক্ষ শুরু হইল, হাইলি সেলাসি তো আর ভগবানের কোনো কিছু নাই, দেখা গেল হাইলি সেলাসি একের পর এক ফেল করতেছে। তখন হাইলি সেলাসি কি করছে ইথিওপিয়া জানেন? দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, ডেড বডি রাস্তায় শুয়ে রয়েছে, শ্রীগালে খাইতেছে। আর ওই সময় হাইলি সেলাসি $6 মিলিয়ন খরচ কইরা বার্থডে পালন করছে। এখন আজকে তারেক রহমানকে যারা দেশ নায়ক বানায়, আজকে তারেক রহমানকে যারা সিংহ বানায়, শার্দুল বানায়,
আপনি কি মনে করেন না তারেক রহমান যখন ক্রাইসিসের মধ্যে পড়বে, না তারেক রহমান শার্দুল, না তারেক রহমান সিংহ, না তারেক রহমান দেশনায়ক? এবং আমি এর আগে বলছি তার লো সেলফ স্টিম। এই পুরো আলোচনাটাকে যদি আপনি একত্র করেন দেন আপনার মন্তব্য কি, অ্যাডভোকেট মামুন? আমি তো একই কথা বলবো যেটা আপনি বলার চেষ্টা করছেন, যে সে যদি স্ট্রংলি তার পাশে চাটুকদার যারা নাকি তাকে ভগবানের কাছে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, মহান নেতা বাড়াচ্ছে, এদেরকে যদি সে নাক চিনবে, তার দুর্দিনে কেউ ছিল না, তাকে দিয়ে প্রফিট নিয়েছে, এবং খালেদা জিও বলছে তাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু হয়েছে। এখনই সময়, হ্যাঁ, একটা কথা আছে, চেয়ার মেক্স ম্যান পারফেক্ট, বুঝতে পারলাম যে এখন সে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করার সুযোগ পাবে, তো তার একটা নীতিমালা হওয়া দরকার। সেখানেই আমি একই কথা কনসেন্ট্রেট করব যে তাকে এখন, যেমন জাজ কি হয়, জাজ কিন্তু নিজে রিসার্চ করেন, আমরা লয়ার হিসাবে কি দেখি, দুই পক্ষের আর্গুমেন্ট শুনে তাৎক্ষণিকভাবে সেই মানে সিদ্ধান্ত নেয় না, চিন্তা করে মিলাই দেখে। আমরা বলি আমরা হলো রিসার্চার, জাজ হইলো কম্পেয়ারার, সে কম্পেয়ার করে আইনটা মিলাই দেখে, তারপরে তার একটা নিজস্ব একটা মতামত আছে সেখানে দেয়। জুরি সিস্টেম তো আরো ডেভেলপ ছিল। এখন উনি সকলটা শুনবে, কিন্তু ডিসিশন উনি নিবে শান্ত মাথায়, কারো দ্বারা ইনফ্লুয়েন্স হবে না, সেটাই মানুষ প্রত্যাশা করে। তবে যদি তার চারপাশে যদি মিডিয়া বলেন, আমরা যারা আছি, যে যেখান থেকে পারো তাকে যদি কন্টিনিউয়াসলি যদি তাকে আমরা এরকম গঠনমূলক সমালোচনা এবং গাইডলাইন দিতে থাকি, আমার মনে হয় সে পারবে। এখন যেহেতু দায়িত্বে চলে আসছে, তাকে ফেল করতে দেওয়া যাবে না। আমাদের উচিত হবে যে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার সর্বমোত্ত স্বার্থে, আমাদের ভারত আমাদের একমাত্র শত্রু, আজকে ভারতকে যারা বন্ধু বলে তারা অবশ্যই আমাদের শত্রু, এই পয়েন্টটা বুঝতে হবে তাকে। ওকে, আমি ব্রিগেডিয়ার জি আপনাকে প্রথম একটা কথা বলবো। আপনি একজন মিলিটারি পার্সোনাল, আপনি বডি ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় ওয়ারফিল্ডে অথবা আপনাদের ট্রেনিং এর সময় আপনাদেরকে একটা সাবজেক্ট পড়ানো হয়েছে, সোলজারদের বডি ল্যাঙ্গুয়েজ, এবং ওয়ারফিল্ডে আপনারা স্ট্র্যাটেজি সেট আপের জন্য বিরোধী পক্ষের বিভিন্ন সিদ্ধান্তের উপরে আপনাদেরকে রিসার্চ করে তারপরে একটা ওয়ার স্ট্র্যাটেজি সেট আপ হয়। আমি হঠাৎ করে আপনাদেরকে সামনে বসে বললাম যে তারেক রহমানের লো সেলফ স্টিম। আমার কাছে লজিক, তাকে আমি স্টাডি করেছি, তার গত 50 বছরে তারেক রহমান যখন শুধু জিয়াউর রহমানের সন্তান, তার বাবার প্যান্ট এবং শার্ট টেইলর দিয়া কাটাইয়া তাকে পড়তে দেওয়া হয়েছে, সেই কথা থেকে শুরু করে কফিনে যখন ডেড বডি দেখাইছে সেই থেকে শুরু করে আজ অবধি আমি দেখেছি তারেক রহমানের লো সেলফ স্টিম। আমি ভুল কিনা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি ভুল হলে প্লিজ ভাই আমাকে ক্রিটিসাইজ করেন, আমার কোনো অসুবিধা নাই, আমি মাইন্ড করব না। আপনি সেম ভাবে দেখেন কিনা, নাকি আপনি ডিফারেন্ট ওয়েতে দেখেন? লো সেলফ স্টিমের ব্যাপারটা আমি ঠিক, আমি আপনার যে অ্যাসেসমেন্ট, আই উইল নট চ্যালেঞ্জ দ্যাট, বিকজ আই হ্যাভ নট ক্যারিড আউট দ্যাট স্টাডি whether he is low self esteem or not, but আমি ফিল করি যে একটা every leader is not born by with the leadership quality. The leader can be made, and most of the time leader is made. Leader is not by born. Leader is born after he developed himself, then he becomes a leader. তো তারেক রহমান এবং আমাদের দেশের যে পলিটিক্যাল সিস্টেম অফ গ্রোয়িং লিডারশিপ, এখানে একটা মেজর ফ্লজ আছে। এই ফ্লজটা হইলো, there is no institution other than Jamaat Islam. There is no other institution in this country which develops a political leader. Remember, a political leader has to understand the strategy, and then he has to understand not only the strategy. Strategy always, it doesn't mean that it's a military strategy. Strategy is the inclusion of all the strategies: military, economic, then you have political strategy, and all these things all together makes strategy. তো এইটা কিন্তু যে জানার জন্য, আমি একটা পয়েন্ট বলি, আমি একবার আমাকে ইউএসএ তে আমি 1 বছর একটা ট্রেনিং করেছিলাম। ওই ট্রেনিং এ আমাদেরকে একটা বই দেওয়া হয়েছিল, বইটার নাম হলো বুক অন বুকস। এই বইটার নামই হলো বুক অন বুকস। তো হোয়াট ইজ দেয়ার, ওইখানে কতগুলি মাস্ট রিডিং বই আছে ফর এ লিডার। লাইক ফর এক্সাম্পল, আর্মিতে একটা সেকেন্ড লেফটেন্যান্ট হইলে what are the books he must read before he starts behaving like a second lieutenant? Then he has few must read books for captain. Then he has ওই ক্যাপ্টেন থাকা অবস্থায় ওই বইগুলিকে তাকে শেষ করতে হবে। And এটা হলো
ইটস এ সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবং সিমিলারলি দেখা যাচ্ছে যে এর কিছু কিছু বই যখন সে মেজর জেনারেল হয়ে গেছে, যখন সে জেনারেল হয়ে গেছে, তখনও এটা তাকে পড়তে হচ্ছে। ওরা জেনারেল বলে মানে 1 স্টার থেকে 4 স্টার জেনারেল। তো ব্যাপারটা হচ্ছে কি, হি ইজ নট 4 স্টার জেনারেল, হি ইজ দি 5 স্টার জেনারেল ফর দি কান্ট্রি। সো তার কিছু মাস্ট রিড বুকস আছে ভাই, বইপত্র কিন্তু এমনি জিয়া ভাই, লেখে না। জিয়া ভাই, জি জিয়া ভাই বেয়াদবি নিয়েন না। আমি জি। আপনাকে বলি, হি ইজ এ 5 স্টার জেনারেল উইথ দ্য কোয়ালিটি অফ নো স্টার জেনারেল। এখন ভাই 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 টেক দ্যাট বুলেট, উই ক্যান লাভ। আমরা তারেক রহমানকে সাহায্য করতে চাই, আমরা তারেক রহমানকে হেল্প করতে চাই, তাকে ডাউন করতে চাই না। আমি না, যদি right. তারেক রহমানকে এখন বলি ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি অফ 5 স্টার জেনারেল, তাহলে তো ওই যারা দেশনায়ক বানাইছে আর আমরা তফাৎ রইল কই? আমি বলবো হি হ্যাজ এ রেসপন্সিবিলিটি অফ 5 স্টার জেনারেল, বাট ইন ফ্যাক্ট হি ডাজন্ট হ্যাভ এনি স্টার। হি হ্যাজ টু আর্ন এ স্টার বাই হিজ কোয়ালিটি, কোয়ালিফিকেশন, সারাউন্ডিং, পলিসি মেকিং এন্ড ইটস এক্সিকিউশন। আপনি আমার সাথে একমত কি একমত না? একটু এক্সেলেন্ট, মানে এর কোনো ডাউট নেই। তো আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে, তো আমাদের দেশের প্রধানমন্ত্রীদের যে সমস্যাটা হয়, দে গেট ইনভলভ ইন এভরি নিটিগ্রিটি, এবং কোনো মন্ত্রী কিন্তু তার ডিসিশন নেয় না, দে লিভ দ্য ডিসিশন ফর হিম অর হার। তো ইতিপূর্বে যা হয়েছে, এই যে একটা ট্রেন্ড গ্রো করেছে, এবং এটা কে বুদ্ধি দেয়? আমলারা বুদ্ধি দেয় যে স্যার আপনি এটা দিয়েন না, এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন করে নেন, যেন ওই বন্দুকটা তার ঘাড়ে থাকে। সো এভরিবডি, তো তখন কি হয়, প্রধানমন্ত্রী কিন্তু আর তার কিন্তু আর থিঙ্কিং অ্যাবিলিটি থাকে না, তখন সে তার খালি ফাইল ক্লিয়ার করতে সময় চলে যায়, তার চিন্তা করার সময় নাই। দেন যত সমস্ত বাবলগুলি গ্রো করতে থাকে, দ্যাট বিকামস বিগার অ্যান্ড বিগার অ্যান্ড বিগার, এবং দ্যাটস হাউ দ্য স্টেটসম্যান ফেইল। আমাদের এখানে ওই ডিসেন্ট্রালাইজের ভাবনাটাই নাই। এখানে যারাই ক্ষমতায় থাকে তারা ডিসেন্ট্রালাইজেশনটাকে মনে করে লস অফ অপরচুনিটি, ওখান থেকে তো কিছু পাওয়া যাইতো, এই সালা মিস হয়ে গেল, এই ডিলটা তো আমি দেখতে পারতাম, এখান থেকে তো কিছু পাওয়া যাইতো। এই যে সেই যে সাইকি, আই ক্যান টেল ইউ, বিএনপির মন্ত্রিসভায় যারা যাবে আজ থেকে 1.5 বছর আগে, আই হ্যাভ হার্ড এ পসিবল মন্ত্রী হইতে পারে এরকম লোক, যে ভাই আইডেন্টিফাই, জায়গা দেখেন কোথায় কোথায় আমরা ব্যবসা করতে পারবো। তো আমি বললাম যে ভাই এটা কি না করলে হয় না, এবার একটু ভাই একটু 5টা বছর একটু কনসেন্ট্রেট করেন না, কারণ দেশ বলে যে এগুলির সময় নাই আমাদের। তো এই হইলো আপনার অ্যাটিটিউড অফ আওয়ার পিপল, when they become minister, they think that in next 5 years what they can earn. তো এই আর্নিং এর ধাক্কায় বাকি সব ভুলে যায়, পার্টি ভুলে যায়, মানুষ ভুলে যায়। উন্নয়ন হলো আর একটা বড়ি, যেটা সবাই দেখাইতে চায় যে আমি উন্নয়ন করতেছি। ভাই উন্নয়ন ইজ এ রেসপন্সিবিলিটি, তোমার করতে হবে না, বিকজ ইফ ইউ আর ইন দ্য পাওয়ার ইউ হ্যাভ সার্টেন রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ইউর পিপল, এন্ড দ্যাটস দ্য রেসপন্সিবিলিটি ইউ ডু। আপনি এমন ম্যাজিক কিছু করেন না, আপনি উন্নয়ন করা মানে কিন্তু রাস্তাঘাট করা, দ্যাটস নট উন্নয়ন। উন্নয়ন হ্যাজ মেনি আদার ডাইমেনশন। এখানে মানুষকে আমরা হইলাম এখন পৃথিবীতে সবচেয়ে, আমাদের পাসপোর্টের ভ্যালু ইজ দি প্রবলেম ওয়ান অফ দ্য লোয়েস্ট। ইট ইজ অ্যান ইনসাল্ট ফর দিস নেশন। এই যে এইখান থেকে উন্নয়নটা হলো রিয়েল উন্নয়ন। তো এখানে আপনি কি দেখবেন, আপনি ইউ নিড টু হ্যাভ এথিক্যাল কোয়ালিটিজ ইন দি ফিউচার জেনারেশন। এই নতুন যে জেনারেশন 6.5 কোটি লোক আছে, তাদেরকে আপনি কিভাবে তৈরি করবেন সারা ওয়ার্ল্ডের জন্য, আপনার সেই চিন্তা করতে হবে। তো আমি যেটা বলছি সেটা হলো যে বিএনপির এই চিন্তা কি আছে, এটা কিন্তু আমি ভেরি মাচ আই কুড আন্ডারস্ট্যান্ড উইথ দেয়ার ফ্যামিলি কার্ড অ্যান্ড হেলথ কার্ড অ্যান্ড অল দিস থিংস। এই যে কার্ড সিস্টেম, এটা একটা যে বিরাট বাণিজ্যের একটা যে অপরচুনিটি, এটা আমি এখন বললে হয়তো বা একটু অনেকে মনে করবে তুমি বেশি বলে ফেলতেছো, বাট এটা আমার মনে হয় বেশি দিন আমাদের অপেক্ষা করতে হবে না এই ফ্যামিলি কার্ড আর হেলথ কার্ড আর এই প্রবাসী কার্ড আর এইগুলির ব্যবসা বাণিজ্য দেখতে। তো এইটার জন্য কিন্তু অলরেডি কিছু লোক কিন্তু একেবারে পুরো রেডি হয়ে আছে। তো এইখানে যদি তারেক রহমান আটকে থাকে এই কার্ডের মধ্যে, তাহলে কিন্তু সে দেশ চালাইতে পারবে না। দেশ ভাই চালানো ইজ এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। সো হি হ্যাজ টু বি দেয়ার, হি হ্যাজ টু হ্যান্ডেল the outer world, he has to handle the inner world, he has to handle the people,
and he has to handle his political opponents. এই চারটা জায়গায় at the same time he has got লোভী, হচ্ছে যে আপনার corrupt bureaucracy. He has got every individual's agenda, the ala military and civil bureaucracy. He has got all the huge profit making or profit desiring business community. এটাতে কে এগুলি মিট করবে? এগুলি সব হইলে এই গরিব দেশের গরিব মানুষের রক্ত আর ঘাম, এগুলি তাদের এই চাহিদা মিট করবে। and at the end of the day আমরা কি পেতে যাচ্ছি we are not sure. যেখানে এইখানে একটা কথা বলি, এইখানে একটা লাস্ট কথা বলি, সেটা হলো উনি কিন্তু ডিক্লেয়ার করেন নাই that he will not do politics, corruption, and he will not let anybody do corruption. He said I have zero tolerance for corruption. এটা শেখ হাসিনাও বলছে, তার আগের অনেক গভর্নমেন্ট বলে গেছে। কিন্তু সেই জিরো টলারেন্স মানে কিন্তু এই আমি ছাড়া বাকি সবাই, এভরিবডি ক্যান হ্যাভ, সেই টলারেন্স লেভেলটা আমি ঠিক করে নেব আমার জিরোটা কোথায় অ্যাকচুয়ালি থাকে, ঠিক আছে না? তো আমার জিরো একরকম, আপনার জিরো আর একরকম, হাসিনের জিরো আর একরকম, আর ওইদিকে কাজী ভাইয়ের জিরো আর একরকম। কিন্তু এই জিরো লেভেলের উপর ডিপেন্ড করবে টলারেন্স লেভেল। এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রাজনীতিবিদদের মেয়ে, তারা কেউ রাজনীতিতে এসে বলতে পারবে না যে আমি ভাই রাজনীতি করতে এসে মানুষের সেবা করতে যে আমি গরিব হয়ে গেছি। এখানে এসে তারা দেখে কে কত ধনী হইতে পারলো এট দ্য এন্ড অফ দ্য ফিফথ ইয়ার অফ টার্ম। এটাই কিন্তু আসলে এদের যোগ্যতা। তো এই যোগ্যতা নিয়ে এই দেশ কিভাবে চলবে অনলি হি নোজ। ওকে জংজি, আমি আপনার কাছে ব্যাক করবো। ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করি। বাংলাদেশের বর্তমান 5 থেকে 6টা মন্ত্রণালয় এবং তাদের পলিসি, এই কয়টা জায়গায় তারেক রহমান যদি ভারসাম্য না আনতে পারে তার গভর্নমেন্ট ফেল করবে। নাম্বার ওয়ান প্রায়োরিটি জুডিশিয়ারি, আইন ও বিচার মন্ত্রণালয়। আইন ও বিচার মন্ত্রণালয়কে উনি যদি স্টেবল করতে না পারে এবং ওখানে যদি নিরপেক্ষ একটা জুডিশিয়ারি তৈরিতে উনি ফেল করে এবং উনি যদি হাসিনার মতো নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে ওখানে, উনি ফেল করবে। এখন এই মুহূর্তে বিএনপির সুপ্রিম কোর্টের ওইখানে নিয়ন্ত্রণ করার মতো একজন লোক আছে, সে কে জানেন? মাহবুব উদ্দিন খোকন। উনি মাহবুব উদ্দিন খোকনের উপরে নির্ভর করবে। আরে বাবা রে বাবা, কত বড় নেতা! অথচ মাহবুব উদ্দিন খোকন গণভবনে হাসিনার কাছ থেকে এনভেলপ নিয়ে রাজনীতি করছে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির হেড হইছে। আচ্ছা, বাস্তবতা তারেক রহমানকে এখন এই মাহবুব উদ্দিন খোকনের মতো লোকজনের কাছ থেকে তার অ্যাডভাইস দিতে হবে। গেল জুডিশিয়ারি। দ্বিতীয়ত, ল এনফোর্সমেন্ট এজেন্সিস ইনক্লুডিং ইন্টেলিজেন্স এজেন্সিস, তাদের দিকে যদি তাকায়, আমি মনে করি না সত্যিকার অর্থে সশস্ত্র বাহিনীতে, পুলিশে বা র্যাবে তারেক রহমানের কোনো বন্ধু আছে, আমি তা দেখি না। এই মুহূর্তে তারেক রহমান তাদেরকেই আর্মি, নেভি, এয়ারফোর্স এবং পুলিশ এবং র্যাব এবং বিজিবিতে বন্ধু দেখছে, যারা সবাই হাসিনার বন্ধু, যারা সবাই আওয়ামী লীগের বন্ধু। তারেক রহমান মনে করতেছে এরাই তার বন্ধু। গেল সেকেন্ড। এবার আসেন তৃতীয়, ফরেন পলিসি। তারেক রহমানের বিএনপিতে ফরেন পলিসি রান করার মতো, একটা পলিসি সেট আপ করার মতো কোনো একজন এমপি, মন্ত্রী বা অ্যাডভাইজার আমি তারেক রহমানের ওখানে দেখি না। এরপরে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইটস এ টাচি পজিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনি দেখেন, একটা কথা কই, জামাত কেন ভোট পাবে না এবং জামাতের সততা নিয়ে আমি প্রশ্ন করি না, জামাতের উদারতা নিয়ে প্রশ্ন করি না। জামাতের আমির কইছে নাসিরউদ্দিন পাটোয়ারের স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে। আমারে বলেন হাসিন ভাই, এইটা কি জামাতের আমিরের নির্ভরযোগ্য কথা ছিল? না, এটা ঠিক না এটা। হি ডিড নট সে দ্যাট। ওকে, মন্ত্রী বানাবে কইছে, মন্ত্রী বানাবে বলছে। ভাই ভাই ভাই, এই কথাটা আমার সাথে নিজের হইছে, আপনারা আমারে না কইেন না। আমার নিজের সাথে জামাতের আমির জন্য এই কথাটা আমি বললাম আপনাদের সামনে, উনি জন্য আমারে চ্যালেঞ্জ করে, আমারে বলছে মন্ত্রী বানাবে। ভাই, আমি কথাটা বললাম, উনি যারে খুশি মন্ত্রী, উনি যদি সরকার গঠন করতেন উনি যারে খুশি মন্ত্রী বানায়, আমার অসুবিধা নাই।
কিন্তু আমাকে যদি বলা হয় তুমি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর পজিশনে দাও, আর আমার সামনে বলা হয় ওকে এই লোকগুলো আছে, তাদের মধ্যে তুমি কারে বানাবা? ব্যক্তিগতভাবে জিয়া ভাই, হাসিন ভাই এবং মামুন ভাই, ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি, আমি বলছি আমার দলে বা আমার এমপিদের মধ্যে আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্ডেল করতে না পারে, আমি কি করবো জানেন? একজন টেকনোক্রেট লোককে হাজির করে রকম যে তুমি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রান করো। কেন জানেন? তাইলে আমার রাজনৈতিক দায়বদ্ধতা থাকবে না। রাজনৈতিক দায়বদ্ধতার জন্য দায়িত্ব পালন করতে পারবে না। তারেক রহমানের স্বরাষ্ট্রমন্ত্রী পজিশনের জন্য পুরা দলের ভিতরে আমি এমন একজন লোককে পাই না। আমি আপনাদেরকে ছোট্ট একটা 5 সেকেন্ড একটা স্টোরি কই। হাসিনা শেখ মেজর রফিক বীর উত্তমরে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছিল। আপনি কি জানেন? মেজর রফিক উনি কিন্তু কোয়ালিফাইড একজন মেজর, ভালো অফিসার ছিল, মুক্তিযুদ্ধে বীর উত্তমও পাইছে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী আসিল 1 মাস না 2 মাস না 3 মাস, তারপরে পাশার মধ্যে একটা লাত্তি মেরে বাইর করে দিছে। আমি রফিক সাহেবকে জিজ্ঞাসা করছিলাম কি ব্যাপার, এত আদর যত্ন করে আওয়ামী লীগে গেলেন, আপনারা সরাসরি লাত্তিটা দিল কেন? কয় আমি দেশপ্রেমিক হয়ে দায়িত্ব পালন করতে গেছিলাম, ওখানে আমি থাকতে পারি নাই। এখন তারেক রহমান যদি 4 থেকে 5টা মন্ত্রণালয়তে এভাবে এফেক্টিভ কোন মিনিস্টার ওখানে সেট আপ করতে না পারে, তাইলে তারেক রহমানের সরকার প্রথমেই হোঁচট খাইয়েও পুড়ে পড়বে। তারেক রহমান যদি মনে করে যে কি জানি কামাল আছিল না, আসাদুজ্জামান খান কামাল, ওর মতো লোকরে দিয়া আর কি জন্য তাদের কাদেরের মতো লোকজন রে দিয়া, হাসান মাহমুদের মতো লোকজন রে দিয়া উনি এগুলো চালাইবে, কর্নেল হাসিন আপনি মনে করেন কিনা তারেক রহমানের সরকার সফল হবে? ভাই এগুলি করলে মহাবিপদে ফেলে দিবে। এগুলো 6 মাসের বেশি, 6 মাসের পরে সমস্যা হবে, 1 বছরের মধ্যে কলাপস করবে। আমাদের খেয়াল করতে হবে, এমন আমাদের পাশে রাষ্ট্র ভারত চরম শক্তিশালী, তার সাথে কৌশলগত আমাদের বুদ্ধিমত্তা, আমাদের কৌশল দিতে হবে। দেশে বুদ্ধির অভাব নাই, টেকনোক্রেট লোক এনে রাখুন, ভালো হবে। আরেকটা জিনিস বলি, যে লোকগুলি সমালোচনা করে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে আপনি বিতর্কে উঠতে থাকবেন। বিঙ্গো, আমি একমত আপনার সাথে। আমি আমার বাসায় ভাই করি, আমার মেজো মেয়ে এন্টি জামাত, এবং আমি জানি আমি অন্য বড় মেয়ে ছোট মেয়ে হা হা বলবে, কিন্তু মেজো মেয়ের সাথে আলোচনা করলে সে একটা খাঁটি কথা বলে, কোনো মাপ ছাড় দেয় না। তারপরে আমি প্লাস মাইনাস করে সিদ্ধান্ত নেই। ব্যক্তি জীবনের কথা, রাষ্ট্র পরিচালনাও যে লোকগুলি সমালোচনা করে মনে করবেন সেই ব্যাপারে জ্ঞানী বলেই সমালোচনা করে, কনসাল্ট উইথ হিম, তারা সিদ্ধান্ত আনুক। যেমন তার শহীদ জিয়া করছিলেন, শফিল আলম প্রধান এদেরকে জেলে ছিলেন, কমিটি করে দিয়েছিলেন, মাইন্ড সেট আপ দিয়েছেন যদি পারো মাফ করে দিও, সবাইকে সুন্দর কমিটির মাধ্যমে নিষ্পত্তি। সহজ সিদ্ধান্ত হলো আমাদের আর্মিতে করি, কমিটি করে দেই, ওই কমিটির ঘাড়ে দায় দিয়ে আমি নিষ্পত্তি করতে পারি। তো অনেক স্কোপ আছে, উনি কি করবেন ওনার ব্যাপার। তবে উনি যোগ্য নেতৃত্ব না পারে উনি কিন্তু বিপদে পড়বেন। এখন ওনার মা নাই, ওনার আসল বন্ধু নাই এখানে। আমি জানি না এই মুহূর্তে কারা তাকে সাহায্য করবেন, যারাই সাহায্য করবেন লবি, সব লবি, চোর বাটপার। কেন হাসিন ভাই এইটা বলতে পারবেন না আপনি? বেগম জিয়ার তথ্য তালাপি করতো ফাতেমা আপু, ওনার ফাতেমা আছে, এখন ফাতেমারে লাগাই দিছে তার মেয়ের কাছে দেখাশোনা করার জন্য। এখন ওনার মায়ের দেখাশোনা করতো 2-3 জন লোক, যাদের কথায় বেগম জিয়া অনেক কিছু করত। তাদের ভিতরে শিমুল বিশ্বাস একজন, যিনি ছিল হাসিনার সবচেয়ে কাছের মানুষ। এবং এক পর্যায়ে দেখা গেল ফালু মিয়া, মোসাদ্দেক হোসেন ফালু, ওনার খুব কাছের মানুষ, কিন্তু পরবর্তীতে দেখা গেল ফালু গণভবনে হাসিনার ওই পুকুর থেকে টাইনা তোলা তেলাপিয়া মাছ দিয়া ভাত খায়। তো এই ধরনের লোকজনরা তো ওনার চারপাশে আছে না ভাই? উনি মা বিশ্বাস করে গেছে, আমি ওদেরকে বিশ্বাস করবো, এটা হইতে পারে না? একদম সহজ সিদ্ধান্ত, মানুষ চেনা সহজ সিদ্ধান্ত হলো কাউকে রাইট থেকে ডিপ্রাইভ করেন, তারপর তার চরিত্রটা দেখেন আনুগত্য কমতে আছে কিনা, দেন চুজ। পরীক্ষা ছাড়া কাউকে নেওয়া উচিত না, কোনো সমস্যা নাই। আমরা ওই তালিম নেওয়ার জন্য করি, তোষামতির জন্য করি, এটা উচিত না। এটা কমপ্লিকেসি, বাট আপনার মনে করেন খনিজ মন্ত্রণালয় অনেক বড় ফ্যাক্টর। তারপর পড়াশোনাতে বললেনই আপনি, এখানে জ্ঞানী লোক ছাড়া আসলে
জ্ঞানী, কৌশলী, শব্দ চয়নে ভালো বুঝে এইসব লোক নিতে হয়, যাতে কোনো রকম রাষ্ট্র বিপদে না পড়ে। কেন ভাই? আমির খসরু মাহমুদ যে বাণিজ্য মন্ত্রী বানাইছে, আমির খসরু মাহমুদ চৌধুরী চায়নার লগে সম্পর্কটাকে ফাকটাপ করার জন্য তাইওয়ানে যাই একটা অফিস করছে, তো অনেক যোগ্য না? ভাই, ওদের সম্পদের হিসাব নিয়ে এদেরকে দলে আনা উচিত ছিল। সেম সকল আমলা, ওই যে বললো না জিয়া স্যার, প্রধানমন্ত্রী থেকে একটু ইনিশিয়াল করাই আনেন কেন? বিকজ চুরি করতেছে বেসিক্যালি আমলা আর মন্ত্রী মিলে, দায়টা প্রধানমন্ত্রীর ঘাড়ে, ইনিশিয়াল করাই আনবেন যাতে ওনাকে বাঁধানো যায়। কেন দায় নিতে হবে মন্ত্রীর? ওই আমলা তার পার্সেন্টেজ কমিশন রেখে কাজটা করে। আমলাদের হাসিন ভাই, আপনি কি তারেক রহমানের এই কথাটা মনে করে দিবেন যে উনি লন্ডন থেকে দেশে আসলেন, মায়ের হাতের ছাপ নেওয়া হইলো, কিন্তু মনোনয়নটা কিন্তু কেউ সাবমিট করে নাই, কারণ সবাই জানে এইটা নিয়ে ভবিষ্যতে একটা ঝামেলা হইতে পারে। ইন্টেলিজেন্স এবং তার মুরব্বীরা রাইখা দিছে তার ছেলে আসুক, সে সাবমিট করুক। অর্থাৎ কি জানেন, এইটার দায়ভার কার? তারেক রহমানের। ওই যে জিয়া সাহেব কইছে এবং আপনি বললেন, যত সিদ্ধান্তের ক্ষেত্রে বলবে যাও তারেক সাহেবরে দিয়া অ্যাপ্রুভাল নিয়ে আসো, উনি তো সাইন করে দিল। রশিটা গলায়, রশিটা পড়বে কার? তারেক রহমানের। এনিওয়ে, এক্ষেত্রে আপনার সাজেশন আমি শুনলাম, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি যদি নতুন কোন সাজেশন তারেক রহমানের জন্য দিতে চান, আমি 5-6টা সেক্টরের কথা বললাম, এবং পাশাপাশি আপনাকে প্রশ্নের মধ্যে অ্যাড করে রাখি, বর্তমান বিএনপিতে আমি আর আপনি বারবার বলেছি বরখুদক আব্বাস যেন এমপি না হয়, আমি আর আপনি বারবার লোকজনদেরকে বলছি সালাউদ্দিন যেন এমপি না হয়, আমির খসরু যেন এমপি না হয়, আব্দুল আউয়াল মিন্টু যেন এমপি না হয়। এখন দেশের জনগণ তাদেরকে ভোট দিছে, দুর্নীতি কইরা জিতুক, নির্বাচন ইঞ্জিনিয়ারিং কইরা জিতুক, কিন্তু তারা তো এমপি হয়ে আসছে। এই লোকগুলাকে দিয়া তারেক রহমান যদি মন্ত্রণালয় তৈরি করে, আপনি তারেক রহমানের সফলতা দেখবেন নাকি ব্যর্থতা দেখবেন? কাজী আব্দুল্লাহ আল মামুন। এখানে তো সফলতার প্রশ্নই ওঠে না। একটা কথা হচ্ছে মানুষ অভিজ্ঞতার থেকে শিক্ষা নেয়। একই ভুল যদি পুনরাবৃত্তি হয় তাহলে বোঝা যাবে যে আমি এই ভুলটা করব না। তো এটা হলো একটা ভালো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। আর একটা হলো যে একটা বই অনেক আগে পড়ছিলাম, মনে নাই, এটা বইটার নামটাও মনে নাই, সেটা হলো হাউ টু রিসিভ এন্ড হাউ টু গিভ অ্যাডভাইস। তাকে এটা জানতে হবে আমি কিভাবে অ্যাডভাইস নিব এবং আমি কিভাবে অ্যাডভাইস দিব। এখন বলছে ওয়ান ম্যান শোটা যদি আমাদের ভিতর থেকে যদি বাইর না করি, এখন ওয়েস্টমিনিস্টার যে যে ডেমোক্রেসি প্র্যাকটিস করতেছি, একটা মন্ত্রিসভায় সে একটা নীতিমালা প্রণয়ন করবে, তো সেইখানে পার্টি থেকে যারা ছিল, পার্টি ক্ষমতা আসার পরে সে পার্টি অব্যাহতি নিবে, দুইটা ফাংশন একসাথে করতো না। শেখ মুজিব কয় তখন বলা হয়েছিল সবরদি, না না তুমি পার্টি দায়িত্ব নাও, সে মিনিস্ট্রি ছেড়ে দিছিল। তা আমরা এইসব কথা ভুলেই গেছি। মানে পার্লামেন্টারি সিস্টেমের যে প্র্যাকটিস গুলো ছিল, যেমন হামিদুল চৌধুরী ছিলেন, আপনার আবদুল মালিক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস, তাদের থেকে অনেক কিছু জানি শুনি। যাই হোক, এনিওয়ে, আমার প্রশ্নটা হলো যে এখন যদি পার্লামেন্টে যদি সাক্ষী গোপাল না হয়ে যদি প্রত্যেকটা মন্ত্রী যদি পার্লামেন্টে জবাবদেহি করতে হয়, তাহলে প্রত্যেকে তাকে জিজ্ঞাসা করবে, তখন তার প্রতি যদি আস্থা হয় তাহলে মন্ত্রিসভায় বসে তাকে অব্যাহতি দেওয়া হয়। আর একটা হলো যে যদি প্রাইম মিনিস্টার যদি দায়িত্ব একবার ভাগ করে দেয়, আমি অনেক একটা মেমোয়ার বলে একটা বই লিখেছে হামিদুল চৌধুরী, খুব ভালো বই, ওটা আমার থেকে ফটোকপি করে নিয়েছিল আপনার খালিকুজ্জামান ভুইয়া, ওই যে আপনার বাসদের সমাজের লিডার, তো ওনার নিয়ে বইটা পড়াই দেখেন। আমি বলছি যে সেখানে এরকম এরকম তথ্য দেওয়া আছে যে প্রাইম মিনিস্টার কিন্তু চ্যালেঞ্জ করছে, এটা তো আপনার ডিপার্টমেন্ট না। একবার মিনিস্ট্রি ভাগ হয়ে গেলে প্রাইম মিনিস্টারের কোনো রাইট নাই, তার একটা নিজস্ব ডিপার্টমেন্ট, তো সেখানে তার জবাবদিহি করবে ওই প্রাইম মিনিস্টারের কাছে না, মিনিস্টার জবাবদিহি করবে পার্লামেন্টে। আর পার্লামেন্টে যদি মনে করেন বিরোধী দল হিসাবে জামাত কিংবা যারা যারা আছে তারা যদি খুব সৎ হয় তাহলে তাকে ফাইট করবে। তো সেই জন্য ওয়ান ম্যান শো তো করতে হবে। আর কাজ 1 নম্বর সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতি আমরা ছাত্রলীগের দিকে 1974 সালে 30 মার্চ বাইতুল মুকাররমে 60টা দুর্নীতিবাদ তালিকা পোষণ করেছিল সুবেল আলম প্রধানের নেতৃত্বে। ওর ভিতরে স্বর্ণিবাহিত ছিল আপনার শেখ মুজিবের বোনের জামাই। এখনো দুর্নীতি বিরোধী কথা বলার কোনো সুযোগই নাই। প্রত্যেকটা পার্টির মধ্যে দুর্নীতি। এখন জামাতে হয়তো বলতে আমার মধ্যে কম আছে, দুর্নীতি আছে, সবার মধ্যে কমের বেশি আছে, কেউ তো ফেরেস্তা না। কাজে এখন একটা যদি করে যে ভারতীয় আগ্রাসন মুক্ত এবং দুর্নীতি মুক্ত আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এই ব্যাপারে তারেক জিয়াকে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে একটা মিনিস্ট্রি ফর্ম করবে। যেসব দুর্নীতিবাজ আপনি যেসব নামগুলি বললেন, আব্বাস সাহেব বললেন, আপনার আমির খসরু মাহমুদ বলেন, তাদের ফাইলগুলো
ওপেন করা উচিত। আরেকটা হতো যে আমাদের একটা মিড টার্ম নির্বাচন হওয়া উচিত, যে 6 মাস পরে এই সরকার আস্তে আস্তে কিনা, 100 দিন পর আস্তে আস্তে কিনা। আর একটা হলো যে বিচার বিভাগকে যদি স্বাধীন করে দেওয়া হয়। এই ফরাসি বিপ্লবের পরেও দেখা গেছে যে ফরাসি বিপ্লবের সময় ডন্টন আর রবেসপিয়ারের সময়, তখন ওই রুল অফ মানে ল অ্যান্ড অর্ডারের জন্য রবেসপিয়ার দায়িত্ব নিল বিচার। তো সে এত স্বাধীন ছিল এবং বিচার বিভাগও তাদের নিজস্ব বাহিনী ছিল। তখন কি করলো, ডন্টনকে সামন করা হলো, তাকে গিলোটিনে পাঠিয়ে দিল, আবার রবেসপিয়ারকে গিলোটিনে পাঠাচ্ছে। এই যে যদি গভর্নমেন্টের মধ্যে কিছু আপনার সেপারেশন অফ পাওয়ার থ্রিতে, হ্যাঁ, যে আপনার এই দায়িত্ব নিবে সেখানে প্রাইম মিনিস্টার হস্তক্ষেপ করবে না, তখন দরকার হলে ভুল করলে তাকে পার্লামেন্টে জেরা করবে। তো যে আর একটা হলো একই সাথে সে পার্টির প্রধানও থাকবে, একই সাথে সরকার প্রধান থাকবে, এটা বাদ দিতে হবে। তো সে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা ডিবেট করতে পারি এক একটা করে। আর যেটা আপনি কয়েকটা প্রায়োরিটি দেখছেন, আজকে আমাদের 1 নম্বর প্রায়োরিটি হলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, সেখানে আগ্রাসন কোত্থেকে আসছে, ভারত থেকে আসছে। 2 নম্বর হলো বিচার। এই যে এত 54 বছরে কোনো বিচার হয় নাই। আপনি যদি বলেন জেনোসাইড হয়েছে, আপনার আপনার বিডিআর জেনোসাইড, তারপর শাপলা চত্বর জেনোসাইড, এই 71 থেকে সবগুলো, এগুলো কোনো মানে পেনাল কোডে, ক্রিমিনাল লতে কোনো তামাদি বলে কোনো আইন নাই। দরকার হলে মরণোত্তর বিচার হতে হবে, আর প্রত্যেকের সম্পত্তির হিসাব নিতে হবে।